তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে যে কবিতাটি আছে সেই কবিতার একটা ব্যাখ্যাধর্মী আলোচনা পরিবেশন করব। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি। এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে দেখো তাহলে শুধু বড় প্রশ্ন নয়, এমসিকিউ, এসিকিউ সব প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে দিতে পারবে। আর তোমাদের পরীক্ষার কথা গভীরভাবে চিন্তা করে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। তাহলে চলো আমরা ক্লাসে যাই। আমরা আজকে আলোচনা করব রূপনারায়ণের কুলে কবিতার শব্দার্থ এবং ব্যাখ্যাধর্মী আলোচনা। কবিতায় আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। তাহলে চলো এই লাইনটার শব্দার্থ আগে জেনে নিই। রূপনারায়ণের কুলে, এই কথাটার মানে হলো রূপময় বাস্তব জগতের তীরে। আর জেগে উঠিলাম কথাটির অর্থ হলো জেগে উঠলেন, অর্থাৎ কবি জেগে উঠলেন। তাহলে এই লাইনটার ব্যাখ্যা কী হবে? এবার ব্যাখ্যা জানা যাক। এই লাইনটির অর্থভিত্তিক ব্যাখ্যা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রূপময় জগতের তীরে জেগে উঠলেন। তাহলে প্রশ্ন হলো, কবি কি আগে কখনো এই রূপময় জগৎকে দেখেননি, কিংবা আগে কি কখনো এই রূপময় জগতের তীরে জেগে ওঠেননি? এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে কবি এই যে কবিতাটি লিখেছিলেন তা জীবনের শেষ প্রান্তে এসে। কবি যখন শান্তি নিকেতনে অসুস্থ অবস্থায় ছিলেন তখন উদয়ন গৃহে রাত্রি 3:15 এই কবিতাটি লিখেছিলেন। কবি এর আগে অনেক কবিতা, অনেক সাহিত্য রচনা করেছেন, কিন্তু সেই সমস্ত সাহিত্যে তার জীবনের কল্পনা, রোমান্টিক ভাবনার বেশিরভাগটাই প্রকাশ পেয়েছে। তারই লেখা সোনার তরী, মানসী ইত্যাদি সাহিত্যগুলিতে সেই রোমান্টিকতার প্রমাণ দেয়। কিন্তু কবি জীবনের শেষ প্রান্তে এসে যেন এক নতুন অভিজ্ঞতা অর্জন করেন, আর তার এই নতুন অভিজ্ঞতায় তিনি যেন নতুনভাবে এই জগতের কোলে জেগে উঠেছেন, নতুনভাবে এই জগৎটাকে দেখেছেন। তাই তিনি কবিতা লিখেছেন রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। এর পরের লাইন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই লাইনটির শব্দার্থগুলো কি কি? জানিলাম কথার অর্থ হলো কবি জানলেন। এই জগৎ কথার অর্থ হলো এই পৃথিবী। স্বপ্ন নয়, এটার অর্থ হলো স্বপ্নের নয়। অর্থাৎ জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই কথাটির অর্থ হলো কবি জানলেন যে এই পৃথিবী স্বপ্নের নয়। এবার এই লাইনটির ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে, বিশ্বকবি জীবনের শেষ প্রান্তে এসে জানলেন এই জগৎ বা পৃথিবী স্বপ্নের নয়, এই পৃথিবী হচ্ছে বাস্তবের। কেননা এই পৃথিবীতে আমরা স্বপ্ন সাধারণত দুইভাবে দেখে থাকি। এক নম্বর হচ্ছে ঘুমের মধ্য থেকে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন, এই স্বপ্নে আমাদের কোনো হাত থাকে না। আর 2 নম্বর হচ্ছে জেগে থেকে মনে মনে কল্পনা করে যে ভাবনা ভাবি বা স্বপ্ন দেখি সেটা একটা, এই স্বপ্নে আমাদের হাত থাকে। তোমাদের বিষয়টা বোঝানোর জন্য আমি উদাহরণস্বরূপ বলছি যে আমাদের মাঝে অনেক সময় এমন হয় যে হয়তো আমরা ভালোভাবে পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনার পিছনে আমরা হয়তো প্রচুর সময় কাজে লাগাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারবো ভালো পড়াশোনার জন্য আমাদের মন খুবই ভালো আছে। তখন হয়তো আমরা মনের আনন্দে কল্পনা করে নিই বা নিব যে পরীক্ষায় বসে গেছি আর প্রশ্নপত্র দেখছি, তাতে দেখা গেল যে সব প্রশ্নই কমন এসেছে। তখন সব প্রশ্নের উত্তর দিয়ে মন আনন্দে ভরে গেল। যখন পরীক্ষায়
দেওয়ার পর রেজাল্টের সময় এলো, তখন দেখছি যে আমাদের বাড়ির সামনে সাংবাদিকের গাড়ির লাইন। অর্থাৎ আমরা এই যে কল্পনাটা করে নিলাম সেটা যে ভবিষ্যতে সত্য হবে এমন কিন্তু নয়। অর্থাৎ কল্পনার মধ্যে মিথ্যা থাকে, সেটা বাস্তবের সাথে হুবহু মেলে না। তাই বিশ্বকবি জীবনের অনেকটা পথ অতিক্রম করার পর শেষ প্রান্তে এসে জানতে পারলেন আমাদের জীবন প্রতিনিয়ত কল্পনা বা স্বপ্নের সাথে নয়, বরং বাস্তবের সাথে লড়াই করে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে। তাই বিশ্বকবি লিখেছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এর পরের লাইন হলো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আগে শব্দার্থ হলো জেনে নিই। এখানে কবি যুদ্ধের ফলে রক্তাক্ত মানুষের দৃশ্যকে রক্তের অক্ষরে বলেছেন। আর দেখিলাম অর্থাৎ কবি দেখলেন। আপনার রূপ মানে হলো নিজের ছবি। এর ব্যাখ্যাগুলো কি হবে? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই কথার অর্থ হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধ ধ্বংসের ফলে রক্তাক্ত জীবনের দৃশ্যের মধ্যে নিজের ছবিকে দেখলেন। কবি এখানে বলতে চেয়েছেন তিনি ব্যক্তি জীবনে যুদ্ধ ধ্বংসের অনেক মর্মান্তিক দৃশ্য দেখেছেন। তিনি দেখেছেন বিশ্বযুদ্ধকে, বিশ্বযুদ্ধে অসহায় হয়ে মারা যাওয়ার বেদনাদায়ক অনেক ঘটনা বিশ্বকবি দেখেছেন। জালিয়ানওয়ালাবাগের মতো মর্মান্তিক মৃত্যুর দৃশ্য কবি আরও অনেক দেখেছেন। যুদ্ধের সময় বোমার আঘাতে, গুলির আঘাতে মানুষের মৃতদেহ মাটিতে যে নির্মমভাবে পড়ে থাকত, সে দৃশ্যের কথা মনে কল্পনা করলে চোখের কোণায় যেন মেঘ জমে যায়। কবি সেই নির্মম দৃশ্য দেখেছেন। সেই সময় এমনও দৃশ্য দেখা গেছে যেখানে কোনো বাবা মা রক্তাক্ত শরীরে মাটির ধুলোর বিছানায় নিঃসাড় হয়ে পড়ে রয়েছে, আর তাদের কচি খোকা মা বাবা বলে চিৎকার করে কাঁদছে। হায় রে, সেই কচি খোকাকে কোলে নিবে কে? সেই খোকার চোখের জল মুছবে কে? তার পাশে যে আরও মৃত লাশ। আমাদের বিশ্বকবি এই সব দৃশ্য দেখেছেন। আবার হয়তো এমন দৃশ্য দেখা গেছে ছোট খোকা যুদ্ধের কবলে, আবার হয়তো এমন দৃশ্য দেখা গেছে ছোট খোকা যুদ্ধের কবলে পড়ে রক্তাক্ত শরীরে পড়ে রয়েছে, তার মমতাময়ী মা ছেলের লাশের পাশে বসে খোকা খোকা বলে কেঁদে চলেছে। কবি এই সমস্ত রক্তাক্ত দৃশ্য দেখেছিলেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের জীবনের সমাপ্তকাল কবি প্রত্যক্ষ করেছিলেন। যুদ্ধের পরিবেশে রক্তাক্ত মানুষের মৃতদেহ দেখে কবি রক্তের অক্ষরের সাথে তুলনা করেছেন। আর কবি এই রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ, অর্থাৎ নিজের ছবি। কবি নিজের ছবির মধ্যে আবার প্রত্যক্ষ করেছেন জীবনকে, মানবতাকে, মানুষকে। অর্থাৎ কবি এই রক্তের অক্ষরে নিজের মধ্য দিয়ে মানুষের বাস্তব জীবনকে দেখেছেন। রক্তাক্ত জীবনের মধ্য দিয়ে কবি নিজের রূপকে প্রত্যক্ষ করেছেন। আবার নিজের রূপের মধ্যে তিনি মানুষের বাস্তব জীবনকে খুঁজে পেয়েছেন। তাই তিনি লিখেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তারপরে আছে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এর শব্দার্থগুলি, চিনিলাম আপনারে অর্থাৎ কবি নিজেকে চিনতে পারলেন। আঘাতে আঘাতে মানে হচ্ছে আঘাতের মধ্য দিয়ে, আর বেদনায় বেদনায় এর মানে বেদনার মধ্য দিয়ে। অর্থাৎ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এ লাইনটির অর্থ হলো কবি আঘাতের মধ্য দিয়ে, ব্যথার মধ্য দিয়ে নিজেকে চিনতে পারলেন। এবার এই লাইনটার ব্যাখ্যা হলো, আঘাত সংঘাত ব্যথা বেদনার মধ্য দিয়ে কবি যেন নিজেকে চিনতে পারলেন। তাহলে প্রশ্ন হলো, কবি কি এর আগে
নিজেকে চিনতে পারেননি? কেনই বা পারেননি? এখন বা কেমন করে নিজেকে চিনতে পারলেন? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে উদয় হয়। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর আগে ভালোবাসা, কল্পনা, স্বপ্ন এই সমস্ত বিষয় নিয়ে সাহিত্যের প্রশান্ত মহাসাগরে ডুবেছিলেন। তার মন মেতেছিল কীটসের সেই উক্তিতে, সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। অর্থাৎ কবি সৌন্দর্যের মধ্যে সত্যকে উপলব্ধি করেছিলেন, আর সেই সৌন্দর্য কবি খুঁজে পেয়েছিলেন তার কল্পনায়, তার স্বপ্নে। কারণ বাস্তবের থেকে কল্পনার জগৎ বেশি সুন্দর হয়, বেশি মধুর হয়। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কবি এক নতুন অভিজ্ঞতা অর্জন করলেন। আর এই নতুন অভিজ্ঞতা অর্জন করলেন আঘাত সংঘাতের মধ্য দিয়ে, ব্যথা বেদনার মধ্য দিয়ে। এই নতুন অভিজ্ঞতায় কবি নিজেকে চিনতে পারলেন। কবি বুঝতে পারলেন মানুষের জীবন স্বপ্নের নয়, কল্পনার নয়, মানুষের জীবন হচ্ছে বাস্তবের। কেননা মানুষ বাস্তবের সাথে লড়াই করে জীবনকে নিয়ে যায় জীবন মোহনার তীরে। কবি জীবনে এই সমাজের কাছ থেকে অনেক আঘাত পেয়েছেন। রাজনৈতিক দিক থেকে কবি অনেক আঘাত পেয়েছেন, সমাজের কাছ থেকে বদনামও পেয়েছেন। আমরা এই কথাটা জানি, জীবনে চলতে গেলে সুনামের পাশাপাশি অনেক বদনামও আসে। কবির জীবনেও সুনামের পাশাপাশি অনেক বদনাম এসেছিল, অনেক আঘাত এসেছিল। কবি প্রত্যক্ষ করেছেন নিজের জীবনে অনেক ব্যথা বেদনা। কবির কাছে যারাই আপনজন হয়ে উঠেছিলেন তারাই যেন কবিকে বেদনা দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। একে একে অনেক প্রিয়জনের মৃত্যু কবিকে বেদনার সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এইভাবে আঘাত বেদনার মধ্য দিয়ে কবি নিজেকে চিনতে পেরেছিলেন। কবি নিজে প্রত্যক্ষ করেছিলেন তার জীবন ব্যথা বেদনা, মান অপমান, কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তিনি আরও প্রত্যক্ষ করেছিলেন তার জীবন কল্পনা স্বপ্নের সাথে নয়, কঠিন বাস্তবের সাথে লড়াই করে এগিয়ে চলেছে। এইভাবে কবি আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজের স্বরূপকে চিনতে পারলেন। কবি যেহেতু একজন মানুষ, তাই প্রত্যেক মানুষের মধ্যে এই আঘাত বেদনার জীবন কাহিনী বর্তমান আছে। তাই কবি নিজেকে চেনার মধ্য দিয়ে সমস্ত জগতের মানুষকে যেন চিনে নিলেন, সমস্ত জগতের মানুষের বাস্তব জীবনকে যেন চিনে নিলেন। অর্থাৎ আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজের মধ্য দিয়ে কবি মানুষের বাস্তব জীবনকে চিনে নিলেন। তাই তিনি লিখেছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এরপরে, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। শব্দার্থের মধ্যে আছে বঞ্চনা। বঞ্চনা কথার অর্থ হলো প্রতারণা বা ঠকানো। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই লাইনটির অর্থ হলো সত্যের পথ হলো কঠিন, আর এই কঠিনকেই কবি ভালোবাসলেন। কারণ সত্য কখনো প্রতারণা করে না। এবার ব্যাখ্যাতে আসি। আমরা সকলে জানি সত্যের পথ কখনো সহজ হয় না। কঠিনের মধ্য দিয়ে সত্যের প্রকাশ ঘটে, আর মিথ্যার পথ হয় সহজ সরল। তাহলে অনেকে হয়তো ভাববে বা অনেকে হয়তো বলবে, সত্যের পথ অবলম্বন করে কী লাভ, মিথ্যার পথ ধরে চলাই ভালো। কিন্তু না, আমরা জানি মিথ্যার পথ ধরে চলা ভালো নয়। মিথ্যার পথ অবলম্বন করলে হয়তো সেই সময় ক্ষণিকের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু সেই সুখ স্থায়ী হয় না। যাকে মিথ্যা কথা বলা হয়, সে যখন জেনে নেয় তাকে মিথ্যা কথা বলা হয়েছে, তখন মিথ্যা কথা বলার লোকটির উপর
আর তার বিশ্বাস থাকে না, বিশ্বাস উঠে যায়, তখন সেই মিথ্যার প্রভাবে নেমে আসে চরম অভিশাপ। কিন্তু সত্যের পথ কণ্টকময় হলেও কিংবা কষ্টের হলেও বা কঠিনের হলেও সত্যের মধ্য দিয়ে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। কেননা মিথ্যা মানুষকে ঠকাতে পারে কিংবা বঞ্চনা করতে পারে, কিন্তু সত্য মানুষকে ঠকায় না। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, সত্যকে কবি বাস্তবের সঙ্গে তুলনা করেছেন। বাস্তবে যে ঘটনাগুলো ঘটে তাতে মিথ্যা থাকে না, বাস্তব সত্য দিয়ে গঠিত হয়। কবি কবিতায় লিখেছেন, সত্য যে কঠিন, অর্থাৎ বাস্তব বড় কঠিন। কল্পনা বা স্বপ্নের মধ্যে মিথ্যা থাকে, আর আমরা সেই মিথ্যাকে নিয়েই সুখ খুঁজি। কিন্তু জীবন যখন সত্যরূপী বাস্তবে নেমে আসে, তখন মনে হয় মিথ্যা কল্পনা বা স্বপ্নকে নিয়ে বৃথাই আশা করা হয়েছিল। বাস্তবে চলতে গেলে অনেক ব্যথা বেদনা আঘাত সহ্য করতে হয়, যেমন কবিকে করতে হয়েছিল। কবি বাস্তবের স্বরূপকে দেখেছিলেন, তাই তিনি বাস্তবকে কঠিন বলেছেন। কিন্তু কবি এই কঠিনকেই ভালোবেসেছেন, কারণ আমাদের জীবন বাস্তবকে নিয়েই আবর্তিত হয়, বাস্তবকে নিয়েই আমাদের চলতে হয়। তাই কল্পনা বা স্বপ্নকে ভালোবেসে কী লাভ? তারও তো ক্ষণস্থায়ী। আর বাস্তব মৃত্যু না হওয়া পর্যন্ত জীবনের সাথে একই গতিতে চলতে থাকে। তাই কবি কঠিন রূপী এই বাস্তবকেই ভালোবাসলেন, কেননা বাস্তব কখনো প্রতারণা করে না। তাই তিনি লিখেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবিতার লাইনে আছে, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। এর শব্দার্থগুলি হল, আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। কথাটির অর্থ হল, মৃত্যু পর্যন্ত জীবন দুঃখ কষ্ট ব্যথা বেদনা আঘাত এই সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলা। ব্যাখ্যা, কবি বাস্তব জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। বাস্তব জীবন যে কতটা কঠিন হতে পারে তা তিনি বুঝতে পেরেছিলেন। কবিকে বাস্তব জীবনে অনেক কষ্ট ব্যথা বেদনা আঘাত এইসব পেতে হয়েছিল। তাই কবি অনায়াসে বলতে পারে যে শুধু তিনিই নিজে নন, প্রত্যেক মানুষের জীবনে এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা এই আঘাত নেমে আসে। দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্য দিয়ে সবার জীবন আবর্তিত হয়, আর এই দুঃখের মুহূর্তগুলি মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাই কবি লিখেছেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। তারপরে আছে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই লাইন দুটির শব্দার্থগুলো হলো, দারুণ মানে হচ্ছে বেশ বা অত্যন্ত, মূল্য মানে হচ্ছে দাম, দেনা মানে হচ্ছে ঋণ। অর্থাৎ কবি সত্যের কাছ থেকে দারুণ একটা মূল্য লাভ করবেন, যে মূল্য দিয়ে তিনি মৃত্যুতে সকল ঋণ শোধ করে দেবেন। এর ব্যাখ্যা হলো, আমাদের জীবন সত্য তথা বাস্তবতায় ভরা, মিথ্যা তথা কল্পনা নিয়ে আমাদের জীবন চলে না। জীবনে চলতে গেলে আমরা যদি মিথ্যা তথা কল্পনার আশ্রয় নিই, তাহলে আমরা এতে কোনো ভালো মূল্য পাব না। বাস্তবকে নিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। আমরা যদি জীবনে দারুণ মূল্য পেতে চাই, তাহলে বাস্তব তথা সত্যের কাছ থেকেই পেতে হবে। তাই কবি সেই সত্যের পথেই অবলম্বন করেছেন, আর সেই সত্য থেকে তিনি দারুণ মূল্য লাভ করবেন।
আর সেই মূল্য মৃত্যুতে তার যে ঋণ, সেই ঋণ তিনি শোধ করে দিয়ে যাবেন। আমরা জানি কেউ মারা গেলে পৃথিবীর মানুষের কাছে হয়তো দেনা পাওনা থাকে, মারা যাওয়ার পর সেই দেনা শোধ করে দিতে হয়। ঠিক কবির বাস্তব জগতের কাছে তার ঋণ আছে, কেননা বাস্তব জগৎ থেকে তিনি অনেক কিছু পেয়েছেন, বাস্তব জগৎ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তাই কবি সেই ঋণ সত্যের দারুণ মূল্য দিয়ে শোধ করে দিতে চায়। তাই তিনি কবিতায় লিখেছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখান থেকে আমাদের রূপনারায়ণের কোলে কবিতার আলোচনা শেষ হলো। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ।